কতটা মন খারাপ, কতটা দুঃখ নিয়ে মেয়েদেরকে তাদের বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসতে হয় সেটা শুধুমাত্র মেয়েরাই জানে। যাদের আবার লং ডিস্টেন্স তারা তো আরও বেশি ভালো করে বোঝে সেটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ নীলাশা দে। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির পিছন দিকের রাস্তা। এখন আমরা ঘুরে যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে, নতুন বাড়ি থেকে। আর এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছ, যেটা রং করা হয়েছে নতুন, এই বাড়িটা হচ্ছে গিয়ে আমাদের পুরনো বাড়ি। আর এই পুরনো বাড়িটাতেই আমরা আগে থাকতাম। এই রিসেন্ট দাদা নতুন বাড়ি করে ওই দিকে চলে গেছে, তো আমরাও এখন ওইখানেতেই থাকি। আর ওপরে যে ছোট্ট জানলাটা দেখলে, ওই রুমটাতেই আমরা থাকি। আসার সময় সবার সাথে দেখা করে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে শ্বশুর বাড়ি। আর দেখো ওই যে ফাঁকা জায়গাটা দেখলে, ওই দিকে আমাদের স্কুল যেতে হয়, মানে প্রাইমারি স্কুল। আর এইখানেতে দেখা হয়ে গেল মেজো জেঠু আর মেজদার সাথে, তো ওদেরকে বললাম যাবে আর টাটা করে তারপর বেরিয়ে পড়লাম। তো দেখো খুব মন খারাপ করছিল আমার। গ্রামের রাস্তাটা দিয়ে যখন যাচ্ছি, জানি না আবার কবে আসবো, এটা মনে মনে ভাবছিলাম। তো যেন ঠাকুর করে ভালোভাবে যেন আবার আসতে পারি, কেননা এখন যখন এসেছিলাম তখন আমার ছোটো দাদু মারা গেছিলো, তো সেই কারণে। আর দেখো এখন জমিতে রোয়া চলছে সব। দেখো জমি এখন ধান নেই, মানে ধানের জন্য রোয়া চলছে। অনেকে তো ধান গাছ পুঁতেও ফেলেছে। আর এই ধান গাছ পোঁতাটাকে কী বলে সেটা আমার ঠিক জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমরা তখন আমাদের পাশাপাশি গ্রামগুলো ছাড়িয়ে যাচ্ছিলাম, আর আমরা এখন সিধা যাবো একদম পুরো কলকাতায়। তবে মাঝখানে একটু দাঁড়ানোর প্ল্যানিং ছিল, কেননা ভেবেছিলাম একটুখানি ব্রেকফাস্ট করে নেবো। বাড়ি থেকে ব্রেকফাস্ট যদিও করে এসেছিলাম, মানে বাটার টোস্ট খেয়ে এসেছিলাম, তো বা তারপরও খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম একটুখানি হালকা করে টিফিন করে নিই। তো একটু হোটেলের সামনে দাঁড়ালাম, আর দাঁড়িয়ে দেখো নিয়ে নিয়েছি এখন ঘুগনি, মুড়ি আর সাথে চপ, আর সাথে কিন্তু আমলেটও নিয়েছিলাম। আর জানো তো এখানে তো মুড়ি এতটা পরিমাণ দিয়েছে যে খাওয়া যাচ্ছিলো, মানে শেষে তো আমরা অনেকটা মুড়ি নষ্ট হয়েছিল আমাদের। তো যাই হোক, আমাদের কিন্তু বেশ ভালো লাগছিলো খেতে। আর এইটা খাওয়ার পর পেটটা এতটা ভর্তি ছিল যে মনে হচ্ছিলো সেদিন আর লাঞ্চ করতে হবে না। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়েছি। আর দেখো এটা হচ্ছে আমাদের দামোদর নদীটা, যেটা দেখো এখন অনেকটাই শুকনো, মানে বালি ভর্তি আছে, জল অনেকটাই কম, কেননা শীতকাল তো সেই কারণে। বর্ষাকালে এই নদীটা একদম পুরো ভরা ভরা জল থাকে। তারপর দেখো আমরা চলে এসেছি শক্তিগড়ে। আর শক্তিগড়ে এসেছি আর ল্যাংচা নেবো না, সেটা কি কখনো হয় বলো তো? যাওয়ার সময় ভেবেছিলাম নিয়ে যাবো, কিন্তু ওরা খাবে কি খাবে না সেই ভেবে আর নেওয়া হয়নি। তাই ভাবলাম বাড়ি যখন যাচ্ছি, মানে শ্বশুরবাড়ি যখন যাচ্ছি, তখন বর্দি ভাইদের জন্য আর আমাদের জন্য কিছুটা নিয়ে যাই। তাই দেখো এখন দাঁড়িয়েছি এখান থেকে মিষ্টি নিয়ে তারপর রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। আর দেখো যেহেতু হেলমেট পরেছিলাম, তো সেই কারণে দেখো টিপটা পুরো উড়ে গেছে, কেননা বড়মশাই এত জোরে বাইক চালাচ্ছিল, হাওয়াতে একদম পুরো টিপ উড়ে গেছে আমার। তো আমি এখানে বসেছিলাম আর ওই দিকে মিষ্টি নিচ্ছিল, আর আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কিছু খাবে কিনা। তো আমি বললাম একদমই না, আমি তো লাঞ্চও করবো না ভেবেছিলাম। তো যাই হোক সেই জন্য তারপর দেখো একটু টিপ পরে নিলাম, কারণ টিপ না পরলে না আমার মুখটা খুব একটা মানায় না, বিশেষত চুড়িদারের সাথে। তো সেই কারণে একটুখানি টিপ পরে নিলাম। এইদিকে ও ল্যাংচা আর সরভাজা এই দুটো মিষ্টি ওকে বললাম নিতে, তো ও এটা নিয়ে নিচ্ছিলো আর আমি এখানে বসেছিলাম। আর এটা নেওয়ার পর তারপর আমরা বেরিয়ে যাব। এখানে দাঁড়িয়ে ভাবছিলাম মিষ্টি খাবো কিনা, কেননা স্মেলটা এত সুন্দর আসছিলো, কিন্তু কি বলতো পেটে একটুও জায়গা ছিল না। তাই ভাবলাম আর না আর লোভ করে কাজ নেই, বাড়ি গিয়ে একবারেই যা মিষ্টি নিয়ে আছে সেগুলোই খাওয়া হবে। তারপর আমরা রওনা দিয়েছি। আর দেখো শুধু ল্যাংচার দোকান, মামা ভাগ্নের ল্যাংচা, মানে কত রকমের ল্যাংচার দোকান, আর শেষ হচ্ছে না। আর এইদিকে রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, দিনের বেলাতে এত সুন্দর লাগছে, রাত হলে না জানি কত না সুন্দর লাগবে। জানো তো আমার লং ড্রাইভ করতে বেশ ভালো লাগে, অনেক দূর বেশ যাবো বাইকে করে বা গাড়ি করে, আমার খুব ভালো লাগে। আবার যদি সাথে বৃষ্টি হয় তাহলে তো আর বলার কথা নয়, তাহলে তো একদম পুরো অপূর্ব লাগে। তো আমি ওকে ওটাই বলছিলাম যে দেখো মনে হচ্ছে না এরকমভাবে চলেই যায়, কোথাও দাঁড়াবো না। আমার বেশ ভালো লাগছিলো দেখতে, কি বলবো। তারপর দেখো চলে এসেছি একটা চায়ের দোকানে, মানে মনটা একটু চা চা করছিলো। আর আমার বড়মশাই না তো চায়ের নেশা খুব, তো আমারও খুব চায়ের নেশা, তো সেই কারণে দেখো চা খাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে। আর চা খেতে গিয়ে আর বলো না কি কাণ্ডটাই না হয়েছে আমার। সেটা হচ্ছে গিয়ে চা খেতে যেই না খেতে গেছি, তেমনি আমার গায়ে, মানে আমার জামার ওপরে চাটা গেছে উল্টে, আর পুরো দাগ হয়ে গেছিলো। তাও সাথে সাথে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম যাতে দাগ না পড়ে, কিন্তু তাতেও তো আমার দাগ পড়ে গেছিলো চায়ের। তো কি আর করা হবে, ভুল করে হয়ে গেছে। আর বড়মশাই দিকে আমাকে বকছিল যে তুমি খালি ফোন দেখছো এইভাবে, মানে বকাবকি করছিল একটু। তো আমি বললাম কী করবো, ভুল করে হয়ে গেছে। তো এইটা হচ্ছে একদম টোল ট্যাক্সের পাশে, মানে এখানে টোল ট্যাক্স আছে, তো তার পাশেই আমরা চাটা খাচ্ছিলাম। ওইদিকে বড়মশাই একটুখানি গেল হেলমেটটা রাখতে, আর আমি এদিকে চাটা খাচ্ছিলাম। চাটা অত্যন্ত গরম ছিল। তারপর দেখো যে
যেতে যেতে আমরা ভাবছিলাম একটুখানি সরষে ফুলের ক্ষেত থাকলে ভালো হতো। তো বড়মশাইকে অনেকক্ষণ থেকে বলছিলাম দাঁড়াও দাঁড়াও, অবশেষে এই জায়গাটা এত ভালো পেয়েছি যে কি বলবো, একদম রাস্তার সামনেই, আর কোনো কাদা বা কিছু ছিল না। তো এইখানেতে এসেছি, এখন কিছু ফটো ভিডিও করব। তোমরা নিশ্চয়ই ফটো দেখেছো, আমি এই সরষে ফুলের ক্ষেতে অনেকগুলোই ফটো তুলেছিলাম। তো বড়মশাই বলছিলাম যে আসো, এসে দুটো ভিডিও এইসব করে দাও। আর দেখো আমি কানে ফুলও গুঁজে নিয়েছি। তো ও আমাকে এখানে বলছে খুব সুন্দর লাগছে, কিন্তু তোমার মতো পাগল বইয়ের পাল্লায় পড়ে আমার জীবনটাই হয়ে গেল। কেননা কি বলতো, আমি ওকে অনেকক্ষণ থেকে বলছিলাম, ও যতবার চলে যাচ্ছিলো ততবার ওকে বলছি দাঁড়াও দাঁড়াও। অবশেষে এই জায়গাটা ও আমাকে খুঁজে দিয়েছে, যেখানে আমি একদম রাস্তার ধারে নিরিবিলিতে ভালোভাবে ফটো তুলতে পারবো। বেশ ভালো লাগছিলো। তো আমি ওকে ওটাই বলছিলাম যে তোমাকে শুধু এই একটা জন্মতে তুমি হাঁপিয়ে গেলে চলবে না, এখনো 7টা জন্ম বাকি আছে, এইভাবেই তোমাকে আমি জ্বালাতে থাকবো। তো যাই হোক, তারপর দেখো চলে এসেছি। আর এইটা হচ্ছে কি কোথায় জানো, এইটা হচ্ছে কি তোমার গঙ্গার পাড়ে, এই যে দক্ষিণেশ্বর আর বেলুড়ের মাঝামাঝিতে, মানে গঙ্গাটার এই পারে হচ্ছে কি দক্ষিণেশ্বর, ওই পারে বেলুড় মঠ। তো সেটাই আর কি দেখছিলাম। আর জানো তো, এই রাস্তার ধারে দাঁড়িয়ে আমার এত ভয় লাগছিলো। প্রথমত পুলিশ চেকিং হয় এখানেতে, আর তারপরে কি জানো তো, যখনই গাড়িগুলো আসছে পুরো ব্রিজটা কাঁপছিল। আমার তো ভয়েতে আমি দাঁড়িয়ে, মানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি সঙ্গে সঙ্গে উঠে পড়েছি। আর এত ভালো লাগছিলো কি বলবো, দেখো পুরো ব্রিজটা পুরো নড়ছে। আমার তো ভয়ে আমি কিন্তু পুরো পাগল। বাইকে থাকাগুলো এতটা বোঝা যাচ্ছিলো না, কিন্তু যেই না আমি নামিয়েছি আর পাশে দাঁড়িয়েছি, দেখে আমার পুরো মাথা ঘুরছে। একেই তো মানে জলের মাঝখানটা, গঙ্গার মাঝখানটা, তার মধ্যে আবার বাইক, মানে ব্রিজটা নড়ছে। খুব ভয়ও লাগছিলো, আবার ভালোও লাগছিলো। মানে ব্রিজটা এত বড়, বেশ সুন্দর লাগছিলো। ভেবেছিলাম কিছু ফটোশ্যুট করবো, মানে কটা ফটো তুলবো, কিন্তু সেই মুডও নেই। আর তাছাড়া যদি পুলিশ চেক করে তাহলে এত পরিমাণে ওরা চার্জেস নেই, যে সেই কারণে বড়মশাই বললো না না, দাঁড়িয়ে কাজ নেই, পরে একদিন আসবে, এসে ফটো তুলবো। তারপর দেখো লাঞ্চ করবো না ভাবছিলাম, কিন্তু ভাবলাম না, খেয়েই নিই কিছু, কেননা তখন বাজে প্রায় 3:30 এরকম সময়। তো দাদা বৌদির রেস্টুরেন্টে গেছিলাম, কেননা দাদা বৌদির রেস্টুরেন্টে খাওয়ার শখ আমার অনেক দিনে, বিরিয়ানি খাওয়ার। তো ওখানেতে গেছিলাম, ওখানে যা লাইন, তো ওনারা বললেন ভিতরে একটা আউটলেট আছে সেখানেতে যেতে। সেখানে এসেও তোমার এত পরিমাণ ভিড়, মানে কি আর কোনো আর বলার কথা নয়। কিছু মানুষ তো ঝগড়া করতে করতে পুরো চলে গেল। তো আমরা গেলাম, আমাদের এখন আধ ঘন্টা দাঁড়ানোর পর তারপরে আমাদের লাইন আছে। তো আমার বরের তো এত ধৈর্য নেই যে দাঁড়াবে, তো সে, আর আমারও এত ভালো লাগছিল না, কেননা কোন সকালে বেরিয়েছি, তো বিরক্ত লাগছিলো। তারপর আমরা আমাদের সোদপুরের কাছাকাছি একটা দোকানেতে, ওইখানেতে এসে অবশেষে খেতে বসলাম। আর নিয়েছি হচ্ছে কি বিরিয়ানি, একটা হচ্ছে আলু বিরিয়ানি, একটা হচ্ছে চিকেন বিরিয়ানি, দুটো দু রকম নিলাম। আর সাথে নিয়েছিলাম একটা চিকেন চাপ। এটা নিলাম কেননা আমার আলু বিরিয়ানি খাওয়ার খুব শখ ছিল, আমি ভাবছিলাম ওটা কেমন খেতে হয়, তো সেই কারণে টেস্টের জন্য নিয়েছিলাম। যাই হোক, তারপর দেখো বাড়ি চলে এসেছি, এখন বরমশাই ফ্রেশ হয়ে নিয়েছে, এখন আমি ফ্রেশ হব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরে একটা ভিডিওতে। এখন